এদিকে ঢুকাবো 20 মিনিট আপনাদেরকে দেখানোর জন্য আমি কোয়ার্টার সেন্ট খরচ করবো। আচ্ছা করি, এসে দেখেন। অলরাইট, ও শিট, আমি টিকিট খেয়ে গেছি। গাড়ি পার্কিং একটা নিত্য নৈমিত্তিক ঘটনা যাদের গাড়ি আছে, এবং বাংলাদেশে হইতেছে এটা একটা হিউজ পেইন ইন দ্য নেক, লেটস সে নেক, রাইট? রাস্তার উপর গাড়ি পড়ে থাকে, কেউ কোনো পার্কিং মানে না, কেউ কোনো রুল মানে না, আইন মানে না। ইনফ্যাক্ট বাংলাদেশি গাড়ি পার্কিংয়ের আইন কি এটাই মনে হয় না ভালো মতো সবাই জানে, কারণ আইন মানা হয় না, আর জানার তো প্রশ্ন ওঠে না, রাইট? সো এনিওয়েজ, সো আজকে হচ্ছে ইউএসএতে আমরা গাড়ি ড্রাইভ যখন করি, যারা করি, কীভাবে এখানে কম বেশি সবাই গাড়ি ড্রাইভ করে, কারণ এছাড়া কোনো উপায় নাই। সো এখানে কীভাবে গাড়ি আমরা পার্ক করি, পার্ক করার নিয়ম কী, কীভাবে নিয়ম কারণ মানা হয়, কী কী করা হয়, সব কিছু ডিটেলস দেখা করি। চলো, সবাই খুব সুন্দর মতো নিয়ম মেনে গাড়ি পার্ক করে রেখেছে, এবং আপনি দেখেন যে এখান পর্যন্ত পার্কিং আপনি এখান পর্যন্ত করতে পারবেন, রাইট? প্রত্যেকটা পার্কিংয়ের জন্যে লাইন টানা আছে প্রত্যেকটা পার্কিংয়ের ব্যাপারে, এবং এখানে এই যে দেখেন এখান থেকে ইয়েলো লাইন শুরু, রাইট? ইয়েলো লাইন মানে হচ্ছে আপনি এখানে গাড়ি পার্ক করতে পারবেন না। গাড়ি পার্ক করলে আপনাকে জরিমানা করা হবে, টো করা হবে, গাড়ি তুলে নিয়ে যাওয়া হবে এসে, রাইট? সো আমার পেছনে যে সাইন দেখতে পাচ্ছেন, পারমিট রিকোয়ার্ড, রাইট? উইচ মিনস এখানে গাড়ি পার্ক করার জন্য আপনার পারমিশন লাগবে। পারমিশন ছাড়া এখানে গাড়ি পার্ক করলে হচ্ছে টোয়িং এনফোর্স $100 ফাইন। টোয়িং মানে হচ্ছে টোয়িং ট্রাক আছে, টোয়িং ট্রাক হচ্ছে আপনার ওই ট্রাকের কাজ হচ্ছে যে সেই গাড়িকেও, যে আমাদের বাংলাদেশে আপনারা হয়তো দেখেছেন যে গাড়ি ট্রাকে করে তুলে নিয়ে যায়, রাইট? সো ওরকম টোয়িং ট্রাক এসে হচ্ছে গাড়ি তুলে নিয়ে চলে যাবে। রাস্তাতে দেখাই এখানে যখন এই সাইনের মানে হচ্ছে এখানে আপনি গাড়ি পার্ক করতে পারবেন না, রাইট? সো আপনি এই পাশে এখানে গাড়ি পার্ক করতে পারবেন, এই পাশে গাড়ি পার্ক করতে পারবেন, এখানে পারবেন না। নাও এই নীল দাগ মানে হচ্ছে এগুলো হ্যান্ডিক্যাপ্টের জন্য। দেখেন এখানে হ্যান্ডিক্যাপ সাইন আছে, এখানে প্রত্যেকটা হ্যান্ডিক্যাপ সাইন। সো তাহলে আমরা এখন দেখি যারা হ্যান্ডিক্যাপ্ট, এটা পুলিশের বোঝার উপায় কি, যে তারা যে গাড়িগুলো যে আসলেই হ্যান্ডিক্যাপ্ট যারা পার্ক করেছে, এটার উপায় হচ্ছে বোঝার। এই যে দেখেন গাড়িতে কিন্তু একটা হ্যান্ডিক্যাপ্টের ইয়ে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? এটাকে বলা হয় ডেকাল। সো পুলিশ যখন আসবে এসে তারা মেক শিওর করবে যে এখানে ডেকাল আছে কিনা। যাদের গাড়িতে ডেকাল আছে তারা মানে হচ্ছে এখানে তারা অথরাইজ টু পার্ক দেয়ার কার। যদি যারা অথরাইজ না, যেমন আমি যদি পার্ক করি আমার কাছে ডেকাল নাই, তাহলে আমার গাড়ি তুলে নিয়ে যাবে। এটা হচ্ছে রিজার্ভ পার্কিং, এখানে পার্ক করার জন্য স্পেশাল পারমিট লাগবে। সো স্পেশাল পারমিট বোঝার উপায় কি, গাড়ির সামনে ডেকাল থাকবে, রাইট? এই যে ডেকাল অলমোস্ট উঠে গেছে। যেসব স্পটে সাধারণত আপনার গাড়ি পার্ক করার জন্য আপনার আগে থেকে অনুমতি, পারমিট লাগবে, আপনার ডেকাল লাগবে, স্টিকার লাগবে, গাড়িতে স্টিকার লাগানোর থাকতে হবে। কিন্তু কিন্তু আপনি হচ্ছে সন্ধ্যা 6টার পর, তারপর হচ্ছে উইকেন্ডে আপনি সব জায়গায় গাড়ি পার্ক করতে পারবেন। কিন্তু কিছু কিছু স্পট আছে যেখানে আপনি কখনোই গাড়ি পার্ক করতে পারবেন না, রিগার্ডলেস অফ উইকেন্ড, উইকডে, অফিস আওয়ার, নাকি অফিস আওয়ারের পর। যেমন এরকম একটা জায়গা হচ্ছে এরকম রিজার্ভ। এখানে ধরেন আপনার বিভিন্ন ধরনের কনস্ট্রাকশনের কাজ হয়, বা বিভিন্ন ধরনের কাজ যারা করে আর কি, তারা তো 24 ঘন্টা কাজ করার যে কোনো সময় ইমার্জেন্সি প্রয়োজন হয়। সো এই ধরনের ইয়ে হইলে আপনার এখানে ফাইন লেখা আছে, হচ্ছে গাড়িটা টো করে নিয়ে যাওয়া হবে, এবং এই টোয়িং চার্জটা হচ্ছে আপনাকে দেওয়া লাগবে, রাইট? সো গাড়ি তুলে নিয়ে যাওয়ার জন্য এটা এখানে যেভাবে হয় যে প্রাইভেট কোম্পানির সাথে চুক্তি থাকে। আপনি গাড়ি যদি আনঅথরাইজড পার্কিং কোথাও করেন, একটা ট্রাক আসবে এসে আপনাকে গাড়িটা তুলে নিয়ে যাবে। সো যে ট্রাকটা আসবে, এই খরচটা কার, এই প্রসেসটা কারা দেখবে, কারা চালাবে, রাইট? সো সেটার জন্য হচ্ছে বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি থাকে। এখানকার প্রায় সব কিছুই বিভিন্ন প্রাইভেট কোম্পানির সাথে চুক্তি থাকে। আপনি যখন হাসপাতালে যাবেন, আপনি অ্যাম্বুলেন্স আসবে, সেটা কোনো একটা প্রাইভেট কোম্পানির সাথে চুক্তি করা আছে। ফায়ার ব্রিগেড ইভেন বিভিন্ন প্রাইভেট কোম্পানি হতে পারে। তারপর হচ্ছে যে টোয়িং ট্রাক, টোয়িং কোম্পানি, এগুলো বিভিন্ন প্রাইভেট কোম্পানি থাকে, তাদেরকে সরকার বা প্রতিষ্ঠান, যেমন এই ইউনিভার্সিটি, ওই প্রাইভেট কোম্পানিকে দায়িত্ব দেবে। তাদের কাজ হচ্ছে এসে গাড়ি তুলে নিয়ে যাওয়া এবং সেই ফাইনটা নেওয়া। সো এই $150 যে জরিমানা করা হবে, মানে হচ্ছে এই গাড়িটা এসে আপনার গাড়িটা তুলেন যারা নিয়ে যাবে, যে প্রতিষ্ঠান, তাদের যেই ড্রাইভার, তার তো একটা খরচ আছে, তার একটা বেতন আছে, রাইট? সো এই বেতন, এই খরচ, এই সব খরচগুলো হচ্ছে আপনার কাছ থেকে নেওয়া হবে, কারণ আপনি আনঅথরাইজ পার্ক করাতেই না আজকে তাকে এসে গাড়ি নিয়ে যাওয়ার জন্য এই খরচ করতে হলো, রাইট? আমার একবারই ঘটনা ঘটেছিল, আমি রাতের বেলা হচ্ছে এরকম ইয়ে দেখতে পাই নাই, এই ধরনের সাইন দেখতে পাই নাই। সো আমি যেখানে গাড়ি পার্ক করি সেখানে লেখা ছিল যে টোয়িং এনফোর্স। তারপর আমি পার্কিং শেষে এসে দেখে আমার গাড়ি নেই। তারপর হচ্ছে এটা একটা খুবই দুঃখজনক ব্যাপার, মানে এই দেশের সব কিছু হয়তো স্ট্রাকচার্ড, কিন্তু এই বিষয়টা কেন এইরকম, কীভাবে এরকম, ইট ডাজন্ট মেক সেন্স টু মি। আমার জন্য একটু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। সেটা হচ্ছে
যে আপনার যখন হবে কি বলে গাড়ি যখন এসে ধরুন আপনার তুলে নিয়ে যাওয়ার পর সেইখানে অ্যাটলিস্ট আই উড এক্সপেক্ট যে একটা রেখে যাবে, একটা টোকেন টাইপের কিছু একটা, যে তোমার গাড়ি আমাদের কাছে, তুমি হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করো গাড়ি ফিরে পাওয়ার জন্য। কিন্তু তারা কিছু করে না, তারা জাস্ট গাড়ি তুলে নিয়ে চলে যায়। আপনি আসবেন, এসে দেখবেন আপনার গাড়ি নেই। আপনার গাড়ি কি চুরি হয়ে গেল, নাকি আপনার আনঅথরাইজড পার্কিংয়ের কারণে টো করা হলো, নো ক্লু। তারপর আপনাকে যেটা করতে হবে, আপনাকে সেই কাউন্টিতে বা যারা রেসপেক্টিভ সেখানে আপনার যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে ফোন নাম্বার বের করবেন থেকে কি বলে আপনার ইন্টারনেট থেকে সার্চ দিয়ে বের করে তারপর তাদেরকে কল করবেন। কল করে বলবেন আমার গাড়ি কই। তারপর তারা বলবে ও আচ্ছা তোমার গাড়ি চেক করে দেখবে নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার মিলে। তারপর বলবে যে ও তোমার গাড়ি তো আমাদের কাছে নাই, তুমি এক কাজ করো অমুক জায়গায় কল করো। তারপর তমুক জায়গায় কল করবেন, কল করে বলবেন যে আমার গাড়ি কই। তারা দেখবেন ও আচ্ছা তোমার গাড়ি আমরা টো করে তুলে নিয়ে আসছি, তুমি আসো, $এত ফাইন করে তারপর গাড়ি নিয়ে যাও। সো আই ডোন্ট নো এটা কী ধরনের সিস্টেম, কারণ এই দেশে সব কিছু স্ট্রাকচার খুব সুন্দরভাবে সিস্টেম মেথোডোলজিক্যালি করা হয়। কিন্তু এই টোয়িংয়ের একটা জিনিস আমি জানি না, আমি কি পুরো রাইট প্রসেসটা জানি না, না এমন হওয়ার কোনো কারণও দেখি না, কারণ এই ব্যাপারটা এরকমই। তো আমার যখন টো করা হয় আমার গাড়িটা, তো আমি তখন হচ্ছে রাত 9টার মতো বাজে। তো আমি দেখি তাকানোর পর দেখলাম যে একটা টোয়িং ট্রাক যাচ্ছে পাশ দিয়ে। আমার ধারণা হলো যে সেটা এই টোয়িং ট্রাকটা আমার গাড়ি নিয়ে থাকতে পারে একটু আগে। সে তখন ওখানে ঘোরাঘুরি করছিল আর কি। তা আমি ওকে হাত তুললাম, হাত তোলার পর টোয়িং ট্রাক সে দাঁড়ানোর পরে বললাম যে আমার এখানে গাড়ি ছিল একটু, তুমি কি দেখছো? বললো যে হ্যাঁ আমি তুলে নিয়ে গিয়েছি। তো তারপর গাড়িতে উঠলাম, ও আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর $130 জরিমানা দিয়ে হচ্ছে তাৎক্ষণিকভাবে। যদি আমি তাৎক্ষণিকভাবে না পারতাম সেক্ষেত্রে ওই রাতে আমাকে কোনো ফ্রেন্ডকে ফোন দিয়ে আমাকে বাসায় যাওয়ার ব্যবস্থা করতে হতো। তারপর দিন সকালে এসে গাড়ি বের করতে হতো। সো লাকিলি আমি তাকে তখন দেখা পাওয়ায় ইমিডিয়েটলি ওখানে কাজ করে ফেলতে পারি। সো ওয়াচ ফর টার্নিং ভেহিকলস, এটা হচ্ছে এখানকার ইন্টারেস্টিং ব্যাপার। এখানকার সব কিছু ডিফাইন করা থাকে একদম প্রত্যেকটা বিষয়, যে এখানে সে গাড়ি, যে এখানটাতে সে গাড়ি মোড় ঘোরার, যে এখানে মোড়টা, সেখান থেকে গাড়ি মোড় নেওয়ার একটা সম্ভাবনা থাকে। সো জাস্ট ওয়াচ আউট, জানি কোনো ধরনের ভুল বোঝাবুঝি থেকে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। সো দ্যাটস দ্য থিং, এখানে সব কিছু খুব সুন্দরভাবে ডিফাইন করা থাকে। ভুল বোঝাবুঝির, কনফিউশনের কোনো ব্যাপার নাই। এই গাড়ি পার করার আরও কিছু, যেমন এখানে বাস এসে দাঁড়াবে কীভাবে, বাস পার্ক করার মানে দাঁড়ানোর জন্য সাময়িকভাবে এই যে লাল ইটের অংশটা, এখানে এসে বাস দাঁড়াবে। তারপর এখানে হচ্ছে যে বাসে যারা ওয়েট করার জন্য, এটা হচ্ছে বাস স্টপ, এখানে এসে বাস দাঁড়াবে, রাইট। এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন বাইসাইকেল সাইন রাস্তার উপর, মানে এদিক দিয়ে বাইসাইকেল চালানো অনুমতি আছে। সো আই মিন বাস স্টপে, যে বাস স্টপটা কিন্তু রাস্তা থেকে বাইরে, রাইট, রাস্তার মাঝখানে, রাস্তার উপর না। বাস বাংলাদেশে আমাদের যেরকম রাস্তার উপর এসে বাস দাঁড়ায়, তারপর পেছনে জ্যাম লেগে থাকে, মানে এটা হচ্ছে দুঃখজনক একটা ব্যাপার যে বাংলাদেশের অনেক সমস্যাই অপ্রয়োজনীয়, কোনো দরকার ছিল না। যে আমাদের জ্যাম, আমাদের অনেক গরিব দেশ, আমাদের অনেক সমস্যা, আমাদের সমস্যাগুলো তো কৃত্রিম। এই সমস্যাগুলো তো থাকারই কথা ছিল ইন দ্য ফার্স্ট প্লেস। আপনি রাস্তার উপর বাস রাখলেই না পরে পেছনে জ্যাম হবে। আপনি ফুটপাতের মধ্যে অবৈধ দখল হলেই না পরে জ্যাম হবে। ফুটপাতে অবৈধ দখল হয় কেন? পুলিশ চাঁদাবাজি করে, পুলিশ ব্যবস্থা নেয় না। যারা পলিটিশিয়ানেরা সবাই বিভিন্নভাবে ঘুষ খায়, এদের কাছ থেকে চাঁদার ভাগও পায়। সো এই সবগুলো সমস্যা কৃত্রিম। তো আমরা যখন দেশের সমস্যা নিয়ে কথা বলি, তখন যখন শুনতে হয় আমরা গরিব দেশ, অনেক লিমিটেশনস, কথা সত্যি, কিন্তু সমস্যাটা আসলে সেখানে না। সমস্যা গরিব দেশ বলে না, সমস্যা লিমিটেশনস অনেক সেইখানে না। সমস্যা হচ্ছে এই জায়গাতে, যে এই যে রাস্তা একটু জাস্ট আপনার বাস পার্কিংয়ের জন্য রাস্তা থেকে একটু বাইরে জায়গা করে দেওয়া আছে, এবং এটা জাস্ট আইন দ্বারা ফলো আপ করতে হবে। তাহলে আর রাস্তার উপর অপ্রয়োজনীয় জ্যাম হবে না, তাইলে আর আমাদের অপ্রয়োজনীয় অ্যাক্সিডেন্ট হবে না, মানুষ রাস্তা থেকে বাস থেকে ওঠানামার সময় মারা যাবে না। সো এটা হচ্ছে একটা ব্যাপার আর কি, যেটা আমরা অ্যাপ্রিসিয়েট করি না আমাদের বাংলাদেশিরা। এটা হচ্ছে আসলে একটা ফাঁকিবাজি ধরনের ডিসকোর্স, যে এই সমস্যা, এই লিমিটেশন, সেই লিমিটেশন, সব কথা সত্যি, কিন্তু এই সব কিছুই ফর দ্য মোস্ট পার্ট কৃত্রিম, আনঅ্যাভয়েডেবল না অ্যাভয়েডেবল, যেগুলো আমরা চাইলে অ্যাভয়েড করতে পারতাম। পেডেস্ট্রিয়ান, আমরা হেঁটে রাস্তা পার হওয়ার জন্যে, এখানে ক্লিয়ারলি বলা আছে যে এখানে স্টেট ল অনুযায়ী যে আমি পেডেস্ট্রিয়ান আগে যাবে, যে গাড়ি এখন যে আসছে সে থেমে যাবে, রাইট। সো গাড়ি সে দাঁড়িয়ে আছে এবং যারা পেডেস্ট্রিয়ান আমরা হেঁটে পার হচ্ছি, তারপর সে হচ্ছে যাবে, রাইট। সো দ্যাটস দ্য ল। সো এই দুর্ঘটনাগুলো হচ্ছে, হ্যাঁ আমাদের দেশে অনেক জনসংখ্যা, অনেক গাড়ি, অনেক ইস্যু, কথা সত্যি, কিন্তু এই প্রত্যেকটা জিনিস যদি আপনি একবার ডিজাইন করে ফেলেন, রাইট, মেক শিওর করেন যে স্ট্রাকচারটা মানা হচ্ছে, সকলে মানছে। আপনি যখন একজন মানে 10 জন মানে না, বা 10 জন মানে 5 জন মানে না, তখনই তো সেখানে হচ্ছে একটা বিশৃঙ্খলা তৈরির প্রশ্ন আসে। সবাইকে যদি আপনি মানতে বাধ্য করতে পারেন, আমরা এইসব দেশে এসে আইন মানতে বাধ্য হই কেন?
বাংলাদেশে তো আমি অনেক বছর গাড়ি চালিয়েছি, আমি এখানে এসে প্রত্যেকটা আইন মানতে বাধ্য হই, কারণ আমাকে বাধ্য করা হয়। তো আপনি যদি আশায় বসে থাকেন যে মানুষ স্বতঃপ্রণোদিত হয়ে আইন মানবে, এইভাবে কোথাও পৃথিবী চলে না, এইভাবে কেউ কোথাও আইন ব্রেক মানে আইন ফলো করে না। এখানে মানুষ আইন ব্রেক করার চেষ্টা করে সবসময়, আমরাও সুযোগ পেলে আইন ব্রেক করবো, রাইট? এই যে দেখেন এখানে হচ্ছে রিজার্ভ পার্কিং দেওয়া আছে, যেখানে গাড়ি আসতে পারবে। প্রত্যেকটা জায়গাতে আপনি দেখেন সাইন, প্রত্যেকটা গাড়ি পার্ক করা নিয়ম মেনে, প্রত্যেকটা পার্কিং স্পট আপনি দেখেন রং টান, রাইট? মানে কনফিউশনের কোনো ব্যাপারই নেই, প্রত্যেকটা পার্কিং স্পটে রং টানা, প্রত্যেকটা পার্কিং স্পটে গাড়ি সুন্দর করে রাখা। এবং এই প্রত্যেকটা বিষয় যে মানুষ এত একদম সুন্দর করে ছকে বাঁধা ছবির মতো মানছে, এটার কারণ কিন্তু এই না যে এখানকার মানুষ সচেতন, এটার কারণ এই দেশে আইন এবং আইনের প্রয়োগ আছে, রাইট? এবং আইন এবং আইনের প্রয়োগ থাকায় আইন মানতে মানতে দীর্ঘ সময়ে বছরের পর বছর তখন একটা অভ্যাসে একটা চর্চায় পরিণত হয়। সো প্রত্যেকটা জিনিস রিজার্ভ পার্কিং সেখানে ক্লিয়ারলি বলা আছে, টোয়িং এনফোর্সড, এখানে গাড়ি কী হলে কী হবে প্রত্যেকটা মানুষ এভরিওয়ান নোজ কী হলে কী হবে। আমি আপনাদেরকে একটা ভিডিও আলোচনা দেখিয়েছিলাম যে একটা রিক্সা, বাংলাদেশের একজন রিক্সা চালকের যখন তার রিক্সাটা করা হয়, পুলিশ তুলে নিয়ে যায় এসে, তখন সে কান্না করতে করতে বলে যে আমাকে তো জানানো হয় নাই যে এই রিক্সাটা আমি নামাতে পারবো না, এটা নামানো নিষেধ, আমাকে তো এই কথা বলা হয় নাই, আমি নামানোর পর এখন তুলে নিয়ে যাচ্ছি কারণ আমি তো আইনটা জানতাম না। তখন আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম যে ওই লোকটার এই থটটা আমার যে এত ইমপ্রেসিভ লাগে যে আসলে ওই লোকের কথা তো সত্যি। এবং উনি একজন রিক্সা চালক, উনি তো কোনো উন্নত সভ্য দেশে আসেন নাই, কখনো সভ্যতা দেখেন না। আমরা যেমন সভ্য দেশে অনেকদিন থাকার পর আমরা এখন জানি, আমাকে ক্লিয়ারলি আইনগুলো সম্পর্কে অবগত না করে শাস্তি দেওয়া যাবে না। আপনি জানেন এখানে যদি কোনো ধরনের সাইন না থাকে, ধরুন কোনো একটা সাইনের রং উঠে গেল এখানে, রাইট? আমি বুঝতে পারলাম না, আমি এসে গাড়ি পার্ক করলাম, তারপর আমাকে যদি টিকিট দেওয়া হয়, আমি আদালতে গিয়ে তারপর আমি চ্যালেঞ্জ করতে পারবো যে না এখানে রং ছিল না, অথবা এখানে কোনো সাইন ছিল না, অথবা সাইনের লেখা লেজিবল ছিল না, ক্লিয়ার ছিল না, আমি পড়তে পারি নাই, বুঝতে পারি নাই। আমি যদি আর্গিউ করতে পারি, প্রমাণ উপস্থাপন করতে পারি, আদালতের রায় আমার পক্ষে আসবে, রাইট? সো এই দেশে আমরা আসার পর আমরা বুঝতে পারি আমাদের কি রাইটস। সো ওই রিক্সা ড্রাইভার উনি কীভাবে বুঝতে পারলেন যে ওনার রাইট আছে এই দেশের কাছে? উনি কীভাবে এটা বুঝতে পারলেন যে পুলিশ আমাকে ক্লিয়ারলি জানায় নাই যে এই গাড়িটা রাস্তায় নামানো যাবে না, জানাইলে আমি গাড়িটা রাস্তায় নামাইতাম না, রাইট? সো আমার জন্য খুবই ইমপ্রেসিভ লাগে ওই লোকের ওই কথাগুলো। এবং I was amazed, I was blown away, কারণ আমরা আসলে বাংলাদেশে থাকতে থাকতে আমরা নিজেদের রাইটস সম্পর্কে ধারণা রাখি না। আমাদের মাথায় আমাদের এই চিন্তাটা আসবে না যে আমি যে রাস্তায় গাড়ি নামাবো না, এটা তো আমি জানতাম না, আমাকে জানানো হয় নাই। এবং আমাকে না জানিয়ে আমার গাড়ি নেওয়া যায় না, আমাকে না জানিয়ে আমাকে আইন সম্পর্কে ক্লিয়ারলি অবগত না করে জরিমানা করা যায় না। রাস্তায় যেখানে যে সাইন থাকার কথা সেটা যদি না থাকে, তাহলে আমাকে হয়তো জরিমানা করা যাবে না। এই বিষয়গুলো সম্পর্কে তো আমরা জানি না। আমরা বাংলাদেশে থাকতে থাকতে আমাদের রিয়েলিটি পুরো মেসড আপ। কিন্তু ওই রিক্সাওয়ালা ভাই উনি বুঝতে পেরেছিলেন যে ওনার কি রাইট, এবং ওনাকে ক্লিয়ারলি আইন সম্পর্কে না জানিয়ে শাস্তি দেওয়া যায় না। সো দ্যাট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং থিং, আমার চোখে আমার কাছে ইন্টারেস্টিং লাগে। সো প্রত্যেকটা গাড়ি একদম পারফেক্টলি পার্ক করা, এবং কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস খুব ক্লিয়ারলি ডিফাইন করা আছে, দেয়ার ইজ নো রুম ফর কনফিউশন, রাইট? ও শিট, আমি টিকিট খেয়ে গেছি, কপাল। পার্কিং ভায়োলেশন টিকিট, ও নো, দিস ইজ ব্যাড। সো ঘটনা যেটা হচ্ছে যে আপনার এই যে এখানে হচ্ছে আপনি গাড়ি পার্ক করার জন্য আপনি $25 হচ্ছে এখানে দেওয়ার পর 20 মিনিট, একটা কোয়ার্টার হচ্ছে আপনি এখানে কয়েন দেওয়ার পর 20 মিনিট হচ্ছে গাড়ি পার্ক করতে পারবেন। সো আমার হচ্ছে আমি ফিরে আসতে দেরি হওয়ায় আপনাকে দেখে দেখাই ঘটনাটা ডিটেলস, রাইট? সো এই হচ্ছে পার্কিং কোয়ার্টার, রাইট? এই হচ্ছে কোয়ার্টার। সো এখানে কোয়ার্টার কিনতে পাওয়া যায়, আপনি $10 দিয়ে হচ্ছে এখানে $10 পরিমাণ সমপরিমাণের কোয়ার্টার কিনে আনার পর আপনি এই যে কোয়ার্টার একটা ডেমনস্ট্রেট করি, এই কোয়ার্টারটা হচ্ছে আপনি এখানে ঢোকানোর পর 20 মিনিট পাবেন হচ্ছে গাড়ি পার্ক করার অনুমতি। দেখি ঢুকাবো 20 মিনিট আপনাদেরকে দেখানোর জন্য আমি কোয়ার্টার সেন্ড খরচ করবো। আচ্ছা করি, দেখেন, অলরাইট, 20 মিনিট যে সাউন্ড শুনতে পাচ্ছেন, রাইট? এখন এই যে কাউন্ট ডাউন শুরু, আমি 20 মিনিট পর্যন্ত এখন আমি গাড়ি পার্ক করার পারমিশন আছে। 20 মিনিট পর এটা হয়ে যাবে এক্সপায়ার্ড, এই গ্রিন লাইটটা হয়ে যাবে রেড লাইট। আমি দেখাতে পারি আপনাকে, এই 20 মিনিট পর এটা এক্সপায়ার্ড সাইন চলে আসবে, এবং এক্সপায়ার্ড হওয়ার পর তারপর আপনার হচ্ছে তার চেয়ে বেশি সময় হলে টিকিট খাবেন, এবং সেটাই আমি খেয়েছি। আমার পার্কিং সাইটেশন দুর্ভাগ্যজনক, এবং দেখি আমার টিকিটের কি অবস্থা, দুরবস্থা।
কত ডলার টিকিট খেলাম। সো ইয়েপ, এইটা হচ্ছে ও ওয়াও $8 টিকিট। হাউ কাম $8 জীবনে টিকিট এত কম পরিবারের টাকার জরিমানা? সাধারণত $15, $20, $25 হয়। লুক এট দিস, সিটি অফ কলম্বিয়া $8। ইন্টারেস্টিং, এত কম টাকা টিকিট কখনো খাই নাই। গাড়ি পার্কিং এর ক্ষেত্রে আরেকটা ডিটেলস আপনাদের বলতে, সেটা হচ্ছে যে একটা জিনিস লক্ষ্য করেন যে সবগুলা গাড়ি একটা গাড়ি এবং ওই গাড়িগুলো ওই ফেসিং। এটার একটা কারণ করেন যে এই যে গাড়িগুলো বের হচ্ছে, এই যে গাড়িটা বের হচ্ছে, সে বের হয়ে হচ্ছে সোজা সামনের দিকে যাবে, রাইট? এটার কারণ হচ্ছে একটা ওয়ান ওয়ে রোড, রাইট? শুধু এদিক থেকে ওই দিক গাড়ি যেতে পারবে, ওই দিক থেকে এদিক গাড়ি আসতে পারবে না। এই কারণে এদিক থেকে যখন গাড়িটা যাবে তখন তার জন্য পার্কিং করার জন্য ন্যাচারাল অ্যাঙ্গেল হইতেছে এইটা, রাইট? ন্যাচারাল অ্যাঙ্গেল এইটা। কিন্তু আপনি যদি ওই দিক থেকে আসতেন এখন, তাহলে আপনি ওই দিক থেকে আসলে কিন্তু গাড়ি ন্যাচারাল অ্যাঙ্গেলটা এটা হয় না, রাইট? সো যে কারণে আপনি পার্কিংয়ের যে মার্কিংগুলো দেখে আপনি বুঝতে পারবেন এটা ওয়ান ওয়ে। ইনফ্যাক্ট এখানে একটা সাইন আছে ওয়ান ওয়ে, ঠিক আছে? ওয়ান ওয়ে সে গাড়ি শুধু এদিক থেকে ওই দিক যাবে, ওই দিক থেকে এদিক আসবে না। এই কারণে পার্কিংয়ের মার্কিংগুলো ওইদিকে। না, পরের যে লেনটা সেটাও ওয়ান ওয়ে। এটা এদিক থেকে গাড়ি শুধু এদিক যাবে, ওইটা ওই দিক থেকে এদিক আসবে। যেই কারণে এখন দেখেন পার্কিংয়ের মার্কিংগুলো হয়ে গেছে ওই দিকে, ওই ফেসিং, রাইট? সো এখন দেখেন গাড়িগুলো এদিক দিয়ে ঢুকে এদিকে পার্ক হবে, এদিক থেকে গাড়ি ঢুকতে পারবে না। এটা ওয়ান ওয়ে। এদিক থেকে গাড়ি ঢুকলে তার জন্য পার্ক করাটা ডিফিকাল্ট হয়ে যাবে, উল্টাপাল্টা হবে। সো বেসিক্যালি বেসিক্যালি সব কিছুই সিস্টেমেটিকভাবে ডিজাইন করা, রাইট? সেটাই দেখাইতে চাইলাম আর কি। সো এনিওয়েজ, এই হচ্ছে ঘটনা এখানকার পার্কিংয়ের নিয়মকানুন সম্পর্কে। সো আমি এই কথাটা আরেকবার আমি জাস্ট বটম লাইন আলোচনা করে তারপর আজকে আলোচনা শেষ করি। সেটা হচ্ছে যে এই দেশে মানুষ আইন মানে, কারণ হচ্ছে এই দেশে মানুষকে আইন মানতে বাধ্য করা হয়, কারণ হচ্ছে এই দেশে আইনের প্রয়োগ আছে, কারণ হচ্ছে এটা একটা কালচারের ব্যাপার। আমাদের দেশে অনেক ইস্যুজ আছে সত্যি, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, কিন্তু দ্যাট ডাজন্ট স্টার্ট উইথ সচেতনতা, দ্যাট স্টার্টস উইথ রুল অফ ল। আমাদের রুল অফ ল অ্যাপ্লাই করার সুযোগ নাই কেন? এটা আমাদের সব কিছুর, আমাদের পুরো দেশের সমস্যাগুলো সব কিছুর সবগুলো একটা জালের মতো বিস্তার করে আছে। প্রত্যেকটার পেছনে প্রতিষ্ঠানের দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, দায়িত্বপ্রাপ্ত পদপ্রাপ্তদের দুর্নীতির কারণে প্রত্যেকটা জিনিস যেভাবে সেভাবে হওয়ার সুযোগ পায়। তো সেই জিনিসগুলো যদি আপনারা শুরু থেকে ঠিক না করতে পারেন, তাহলে এই ব্যক্তিগত পর্যায়ে মানুষকে সচেতন করে আপনারা, আমাদের মোটিভেশনাল স্পিকাররা যে বলে যে দেশ আমার দোষ আমার, আমরা সচেতন হলে দেশ বদলে যাবে না, পৃথিবীর কোথাও এইভাবে দেশ চলে না। এই যে আজ যদি আপনারা এখানে সবগুলো হচ্ছে পার্কিংয়ের মার্কিংগুলো যদি না থাকতো, যদি পার্কিংয়ে ভুল আনঅথরাইজ পার্ক করলে ল এনফোর্স না করা হতো, যে আমি তো আর কখনো আনঅথরাইজ পার্ক করবো না, রাইট? আমি তো মেক শিওর করবো না এক্সপার্ট যে আমি সেফ সাইডে থাকার জন্য প্রয়োজনে আমি হচ্ছে $20 বেশি খরচ করব। আমি একটা কয়েন খরচ করে যদি আমি $20 সেভ করতে পারি সাইটেশন টিকিট খাওয়ার চেয়ে, আমি সেটাই করবো না? সো নেক্সট টাইম তো আমি মেক শিওর করবো যে আমি আমার কোনোভাবেই যেন রুল ব্রেক না হচ্ছে। সো এখানে যদি আপনার এই প্রত্যেকটা পার্কিংয়ের মার্কিং যদি ঠিক না করা থাকতো, যদি রং উঠে থাকতো, যদি পুলিশ আইনের ব্যবস্থা না করতো, যদি পুলিশ ল এনফোর্স না করতো, পুলিশ যদি ঘুষ খেয়ে মানুষকে ছেড়ে দিত, মানে একটা মগের মূল্য যাচ্ছে তাই অবস্থা যদি হতো, এখানকার যারা প্রতিষ্ঠান চালায় ওনাদের যদি জবাবদিহিতা না থাকতো, এরা প্রত্যেকে যদি দুর্নীতিবাজ হতো, তখন আপনি আশা করতে পারেন না সেই দেশে যে সাধারণ মানুষ জাস্ট নিজের ইচ্ছায় আইন মেনে চলবে, রাইট? যেখানে বাস থামানোর জন্য কোনো আলাদা লেন নাই, যেখানে গাড়ি পার্ক করার জন্য কোনো আলাদা পার্কিংয়ের জন্য মার্কিং নাই, সেখানে আমরা হচ্ছে নিজেরা খুঁজে খুঁজে নিজেদের উদ্যোগে আমরা এগুলো করে বেড়াবো, সাধারণ মানুষ করে বেড়াবে, এইভাবে পৃথিবী চলে না, রাইট? সো আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। শেয়ার করার কারণ এই না, শেয়ার করার উদ্দেশ্য, শেয়ার করার এবং দেখানোর পেছনে আমার মূল উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এটা রিয়েলাইজ করানো যে এই দেশে কিভাবে, কেন মানুষ আইন মেনে চলে, কিভাবে আইন মেনে চলে, এবং এই আইন মেনে চলার পেছনে মানুষ সুসভ্য হওয়ার পেছনে ব্যক্তিগত উদ্যোগের চেয়ে রাষ্ট্রীয় উদ্যোগ, প্রাতিষ্ঠানিক উদ্যোগটা সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।